বনের দিকে তাকিয়ে থাকা মানুষের ভিড়টা যেন হঠাৎ পাথর হয়ে গেল। কেউ সামনে এগোচ্ছে না, কেউ পিছিয়েও আসছে না। শুধু দূরে দাঁড়িয়ে থাকা সেই সাদা পোশাকের মেয়েটা রূপা ধীরে ধীরে হাত নেড়ে ডাকছে, কিন্তু তার ডাকে কোনো স্বাভাবিকতা নেই। ওটা মানুষের ডাক না, ওটা যেন ফাঁদ। করিম চাচা হঠাৎ করে গম্ভীর গলায় বললেন, কেউ সামনে যাবে না। কিন্তু মানুষের কৌতূহল ভয়কে হারিয়ে দেয় অনেক সময়। গ্রামের এক তরুণ নাম সাইম এগিয়ে গেল। ও রূপা, আমি আসছি, সে চিৎকার করে বলল। ওকে ফেলে রাখা যাবে না। করিম চাচা চিৎকার করলেন, থাম, ওটা রূপা না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সায়েম বনের সীমানা পেরিয়ে গেছে। বনের ভেতরে ঢুকতেই তার চারপাশে সব শব্দ থেমে গেল। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, শুধু নিজের শ্বাসের শব্দ। রূপা সামনে দাঁড়িয়ে আছে, চোখ নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। সায়েম ধীরে ধীরে কাছে গেল। রূপা, তুমি ঠিক আছো? রূপা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো, একটুও সাদা নেই। সায়েমের বুক ঠান্ডা হয়ে গেল। তুমি কে? রূপার ঠোঁট একটু নড়ল। আমি তোকে চিনতাম। তার কণ্ঠে অদ্ভুত এক মিশ্রণ, রূপার স্বর, কিন্তু তার ভেতরে আর একটা ভয়ঙ্কর গলা। সায়েম পিছিয়ে যেতে চাইল, কিন্তু তখনই চারপাশে গাছগুলো নড়তে শুরু করল। লতাগুলো তার পা জড়িয়ে ধরল। সে চিৎকার করল, বাঁচাও! বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন সেই চিৎকার শুনতে পেল, কিন্তু কেউ ভেতরে ঢুকল না, কারণ তারা দেখল রূপার পেছনে দাঁড়িয়ে আছে আর একটা ছায়া, লম্বা, ভাঙা শরীর, চোখ জ্বলছে। পরের মুহূর্তে সায়েমের চিৎকার থেমে গেল। পুরো বন আবার নীরব। রূপা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, তার মুখে হাসি, আর সে আবার হাত তুলল, আর একজনকে ডাকছে। গ্রামের মানুষজন দৌড়ে পিছিয়ে গেল। ওটা রূপা না, কেউ চিৎকার করল, ওটা মানুষ না। করিম চাচা চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন, পুরনো কোনো দোয়া বা মন্ত্র। তারপর বললেন, ওরা এখন শিকার করছে। যতক্ষণ না কেউ ওদের থামায়, এক এক করে সবাই যাবে। কিন্তু কে থামাবে? একজন কাঁদতে কাঁদতে বলল। করিম চাচা ধীরে বললেন, যে শুরুটা বুঝবে সেই শেষটা করতে পারবে। তিনি ডায়েরিটা আবার খুললেন। এই ইতিহাসের ভেতরেই উত্তর আছে। ডায়েরির পরের অংশ, এডওয়ার্ডের মৃত্যুর পর গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। একে একে মানুষ হারিয়ে যেতে থাকে, আর যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না। তাদের চোখ কালো হয়ে যায়, আর তারা রাতের বেলা বনের দিকে হাঁটতে থাকে। একদিন গ্রামের এক মেয়ে নাম লীলা নিখোঁজ হয়। 3 দিন পর সে ফিরে আসে। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু লীলার চোখে কোনো অনুভূতি নেই। সে শুধু বলে, ও আমাকে ডাকছে, ও আমাকে ভালোবাসে। সেই রাতেই লীলা আবার বেরিয়ে যায়। তার মা পেছন পেছন যায়, আর তখনই সে দেখে বনের ভেতরে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মেয়েটা, ঠিক যেমনটা এখন রূপা দাঁড়িয়ে আছে। আর তার পাশে একটা কালো ছায়া, যেটা মানুষ না। ডায়েরির লেখাটা এখানে কাঁপা হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম ওটা কোনো পরী না, ওটা একটা অভিশাপ, যে ভালোবাসার ভান করে মানুষকে নিজের করে নেয়, তারপর তাদের আত্মা খেয়ে ফেলে। করিম চাচা বই বন্ধ করলেন, তার চোখে আতঙ্ক। ওটা ভয়ঙ্কর পরী না, ওটা আত্মা শিকারী। ঠিক তখনই হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, বাতাস জোরে বইতে শুরু করল। বনের দিক থেকে আবার সেই গান ভেসে আসছে, একটা মায়াবী ভয়ঙ্কর গান, আর সেই গানের সাথে একটা পরিচিত কণ্ঠ। চাচা! সবাই তাকালো। করিম চাচার চোখ কেঁপে উঠল, কারণ তিনি বুঝতে পারলেন এটা রূপার কণ্ঠ, কিন্তু এটা সাহায্যের জন্য না, এটা ডাকছে। করিম চাচা ফিসফিস করে বললেন, ও এখন পুরোপুরি ওদের হয়ে গেছে। ঠিক তখনই ডায়েরির শেষ পাতা নিজে থেকেই খুলে গেল। পাতায় নতুন লেখা ফুটে উঠছে, ধীরে ধীরে, যেন কেউ এখনই লিখছে। পরবর্তী শিকার। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। লেখাটা সম্পূর্ণ হলো। করিম। করিম চাচার হাত থেকে ডায়েরি পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে। দূরে বন থেকে আবার সেই হাত নাড়ার দৃশ্য। এবার শুধু রূপা না, তার পাশে দাঁড়িয়ে আছে সায়েম।